ভালোবাসার পরিণয় গল্পের অষ্টম পর্ব। সওদাগর বাড়ির মিলন মেলা যেখানে হয় সেটা হলো তাদের খাবার টেবিল। রাত হলে বাড়ির প্রত্যেকটি মানুষ সেই মিলন টেবিলে উপস্থিত হয়। ছোট বড় সকলে একসাথে বসে খাবার খায়। আজও তার ব্যতিক্রম হলো না। সকলে খাবার খেতে বসলো একসাথে। বাড়ির সকল মহিলারা খাবার পরিবেশন করছে। অন্য দিনের মতো আজকের দিনটি উৎসব মুখর না। থমথমে একটা ভাব বিরাজমান, নীরবতায় আচ্ছন্ন। সকলের মনোযোগ খাবার খাওয়ায়, যেন মনোযোগ সরালেই বিরাট সমস্যা হয়ে যাবে। খাবারের পথে চিত্রা আবার হাঁচি দিল। জ্বরে মেয়েটার নাজেহাল অবস্থা। নাকটা টানতেই তার বাবার গুরুগম্ভীর কণ্ঠ ভেসে এলো, তুমি কি শুরু করলে? বৃষ্টি এলে তো হুঁশ থাকে না, আর এখন সবাইকে বিরক্ত করছো। চিত্রা মুখটা আরেকটু নিচু করে ফেলল। মুনিয়া বেগম অবাক কণ্ঠে নিজের স্বামীর উদ্দেশ্যে বললেন, এ কেমন কথা? হাঁচি কাশি এলে সেটা কি আটকে রাখা যায়? অদ্ভুত সব কথাবার্তা। তুমি তোমার মেয়েকে আশকারা দিয়ে মাথায় তুলেছ। মেজ বউ, এত আহ্লাদ দেওয়ার মতো কিছু কি হয়েছে? মেয়ে বৃষ্টিতে ভিজেছে, সেটা তুমি বকাঝকা না করে আবার তার পক্ষ ধরে কথা বলো, তাই না? মুনিয়া বেগম হতাশার শ্বাস ফেললেন। তার চিত্রাকে নিয়ে এই দুটো মানুষের কি এমন সমস্যা আছে সে বুঝে পায় না। হ্যাঁ, চিত্রা যখন হলো তখন তারা আশা করেছিল তুহিনের পর আরেকটা ছেলে সন্তান হবে, যেহেতু তার ভাসুর আর দেবরের কোনো ছেলে সন্তান ছিল না। কিন্তু তাই বলে এত সমস্যা হওয়ার আদৌ কোনো যৌক্তিকতা আছে? তাদের তো প্রথম সন্তান ছেলে। ছেলের সন্তান নিয়ে এত হা হুতাশের তো কোনো কারণই সে দেখেন না। মুনিয়ার ভাবনার মাঝে আফজাল সওদাগর খাবার থামিয়ে নিজের মেয়ের দিকে চায়। মেয়েটার মুখ চোখ শুকিয়ে শূন্য প্রায়। মেয়েটার চোখের দিকে তাকালে মনে হয় কত ক্লান্ত সে, কত রাত ঘুমায় না। বাবাদের চোখ বোধহয় ফাঁকি দিতে পারে না চতুরতা। সন্তানের হাহাকার ছুঁয়ে দেয় বাবাদের চিত্র। সে শব্দ করে গলা পরিষ্কার করলো, মূলত সবাইকে নিজের দিকে মনোযোগী করালো। বিজ্ঞ মানুষের ন্যায় মাথা দুলাতে দুলাতে ডাকলো, চাঁদ আম্মু। চাঁদনি তখন গভীর ধ্যানে মগ্ন। বাবার ডাকে ধ্যান ভাঙে তার। ঘোরগ্রস্ত মানুষের মতো বলে, বলো আব্বু। মা, তুমি কি আমাকে বিশ্বাস করো? আফজাল সওদাগরের এমন প্রশ্নে চাঁদনি সহ উপস্থিত সকালে অবাক হলো। চাঁদনি কপাল কুঁচকে প্রশ্ন করলো, এমন কথা কেন বলছো আব্বু? তুমি উত্তর দাও আম্মু। হ্যাঁ আব্বু, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তুমি কি এটা মানবে যে আমি যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা অবশ্যই তোমার ভালোর জন্য নেব? চাঁদনির এবার বুক কাঁপছে, শরীর বেয়ে ঘাম শিশির বিন্দুর ন্যায় গড়িয়ে পড়ছে। বাবা কি এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে যে সেটা মানতে পারবে না? বাবা ভয়ঙ্কর কোনো সিদ্ধান্ত নিয়েছেন বলেই তো এভাবে বলছেন। তাকে বিয়ে দিয়ে দিবে? চাঁদনির শক্ত চোখের কোণে মুক্ত দানার মতন অশ্রুরা কত গীতিকাব্য লিখছে, কিন্তু পরিস্থিতির কারণে মুক্তি পাচ্ছে না। রোজা সওদাগর স্বামীর দিকে তাকিয়ে প্রশ্ন তুললেন, কি বলবে খুলে বলো। ওর বিয়ের ব্যাপারে যে বলেছিলাম সেটা ভেবেছিলে? রোজা সওদাগরের কথার পিঠে চাঁদনির দাদিও প্রশ্ন ছুড়লেন, আমি যে ছেলেটার কথা বলেছি তাকে নিয়ে কি কিছু বলবি? ছেলেটা কিন্তু ভালো। তার ভালোবাসার যে অংশীদার ছিল সে তো বেমালুম ভুলেই বসে আছে চাঁদনি নামক মেয়েটার কথা। এই মেয়েটার জীবন যে কতটা নরক করেছে সেই কথা ছেলেটার অবগত নেই বোধ হয়। চিত্রা অসহায় চোখে তাকালো। ভেসে আসা অসুস্থ স্বরে বলল, বড় আব্বু, আপাকে এখনই বিয়ে দিয়ে দিবে? আর কটা দিন সময় দিলে? তোমাকে কেউ জিজ্ঞাসা করেছে? বেয়াদব মেয়ে, বড়দের মাঝখানে কথা বলতে আসো। লজ্জা শরম নেই? সব তোমার জন্যই, বুঝলে? একমাত্র তোমার জন্যই আজ এত সমস্যা। বাবার ধমকে নাজুক চিত্রার লজ্জা অপমানের চোখে জল চলে এলো। বড় ভাই বুঝলো হয়তো বোনের কষ্ট, তাই তো বেশ মস্করা করে বাবার উদ্দেশ্যে বলল, এ আর নতুন কি? পৃথিবীর সব ঘটনার দোষিত চিত্রার। পৃথিবী যদি কোনোদিনও গোল থেকে ত্রিভুজ আকৃতির হয়ে যায় তবে সে দায়ভারও চিত্রার। তুহিন, আহ, আমি কি একটা কথা বলেছি তো? কি শুরু করলি নুরু? কথাটা শেষ করতে দিবি তো নাকি? আফজাল সওদাগরের ধমকে নিশ্চুপ পুরো পরিবেশ। চাঁদনির নত মাথার দিকে তাকিয়ে আফজাল সওদাগর প্রশ্ন করলেন, আমি যে কোনো সিদ্ধান্ত এখন জানাবো, তার আগে
আমার কিছু প্রশ্ন ছিল, আমি কি করব? চাঁদনি ঘাড় কাত করে সম্মতি জানালো। আফজাল সওদাগর সম্মতি পেতেই জিজ্ঞেস করলেন, কাউকে তোমার পছন্দ মানে কাউকে ভালোবাসো? চাঁদনি চোখ তুলে বাবার দিকে তাকালো। চোখে তার অশ্রুতে টইটুম্বুর, কণ্ঠ কাঁপছে, তবুও বহু কষ্টে উত্তর দিল, বাসতাম আব্বু। উপস্থিত মহলে যেন নিবিড় বজ্রপাত হলো। চাঁদনির মা হাই হাই করে উঠল। চিত্রার চোখে জমল জল। তার আপার যে এ কথাটুকু বলতে বুকটা কতটুকু ফাটছে তা বোধহয় তার চেয়ে ভালো কেউ জানে না। রোজা সওদাগর অগ্নিশর্মা হয়ে মেয়ের দিকে তেড়ে যেতে নিলে বাধা দিলেন আফজাল সওদাগর। ধমকে বললেন, যদি ওর শরীরে একটা টোকাও পড়ে তবে তোমার শরীর কত টুকরো করা হবে তুমি আন্দাজও করতে পারছো না। আমার ক্ষমতা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। রোজা সওদাগর নিজের স্বামীর এহেন ধমকে যেন কিছুটা শিহরিত হলেন। দাঁড়িয়ে গেল শরীরের লোমকূপ। স্বামীর অতীতটা অজানা নয়, একসময় ভয়ঙ্কর লোক ছিলেন তিনি। চাঁদনি নিজের বাবার পানে চেয়ে আছে উত্তরের আশায়। বাবা কি এমন বলবেন যে সবাইকে এতটা চুপ করিয়ে দিচ্ছেন? নিশ্চয় ভয়ঙ্কর কিছু। আফজাল সওদাগর আবার মেয়ের পানে তাকালেন, কোমল কণ্ঠে বললেন, ভালোবাসতে, তার মানে এখন বাসনা, তাই তো? চাঁদনির কথাটা উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, তবুও সে উত্তর দিল, না। কতদিনের সম্পর্ক ছিল? চাঁদনি অস্বস্তি জড়ানো কণ্ঠে জবাব দিল, প্রায় 8 বছর। থেমে গেল সকলের শ্বাস প্রশ্বাস। বিস্ফোরিত নয়নজোড়া মেলে সবাই চাঁদনির দিকে তাকিয়ে রইল, অথচ চাঁদনির দৃষ্টি নত। চিত্রা তখন নিঃশব্দে কাঁদছে। তার আপার যে ভীষণ কষ্ট হচ্ছে সেটা কিভাবে বুঝাবে সবাইকে? অবাকের স্বরে অবনী বেগম বললেন, 8 বছর? রোজার সওদাগর ক্ষিপ্ত কণ্ঠে বললেন, সেজন্যই তো বিয়ে করতে চাইতে না। আমাদের ঘাড়ে এত বছর বসে খেয়েছো মাথা, আর সেদিন খেলে ইজ্জত। ছি! আম্মু, সবই তো খেয়ে ফেললাম, তোমাদের এবার বোধ হয় তুমি আমার জান খেতে চাচ্ছ। একটা বাক্যে মায়ের সত্তা একটা বাক্য মায়ের সত্তা নেড়ে উঠল। আফজাল সওদাগর নিজের স্ত্রীর পানে তাকালেন, চোখ রাঙিয়ে। তার চোখ রক্তজাবা প্রায়। রোজা সওদাগর তা দেখে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে দিলেন। ছুটে চলে গেলেন নিজের ঘরে। পরিস্থিতি আবার স্বাভাবিক হতে এবার শ্বাস ফেলে পুরো দমে কথা বললেন আফজাল সওদাগর। চাঁদমা, আমি তোমার বাবা, আমি অবুঝ নই। আমি বুঝতে পেরেছিলাম আমার মেয়েটা ভালো নেই। বেশ অনেক দিন যাবৎ সে খারাপ আছে। তোমার মা বোঝেনি সেটা, তার ব্যর্থতা। তোমার ছবি নিয়ে একটা কেলেঙ্কারি হলো, যা তোমার প্রাপ্য নয়, তবুও অপমান জুটেছে তোমার ভাগ্যে। ওই যে মানুষ অন্যের ভালো সহ্য করতে পারে না, সেজন্যই বোধ করি আমাদের সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের হিংসা করা কোনো মানুষ দুর্বলতা বানিয়ে নোংরামি ছড়িয়েছে এলাকা জুড়ে। এতে কি হয়েছে? বড়জোর মানুষ তোমাকে খারাপ ভাবছে, তবে মানুষের ভাবনায় কি আর আমার ফুলের মতন চাঁদের গায়ে কলঙ্ক লেগে যায় না? তুমি ভয় পাচ্ছ আব্বু তোমার উপর নিষ্ঠুর হয়ে খারাপ কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে কি না, কিন্তু তোমার আব্বু এখনও এত মন পাষাণ হয়নি। তুমি দীর্ঘ 8 বছর কাউকে ভালোবেসেছ, তাকে এত সহজে তুমি হয়তো ভুলতে পারবে না। আমি চাইও না তোমার উপর কিছু চাপিয়ে দিতে, তবে আম্মু, বাবা হিসেবে চাই তুমি ভালো থাকো, আর সেজন্যই আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে অন্য কোনো সম্পর্কের সাথে জড়াতে চাচ্ছি না। কিন্তু তোমাকে বাঁচাতে আমি তোমাকে এ দেশ থেকে পাঠিয়ে দেব অন্য কোথাও। তুমি একা থাকবে, ভালো থাকবে, নিজেকে গুছিয়ে নেবে সেই প্রত্যাশায়। আর আমি তোমার পাশে আছি। ভালো থাকার জন্য তোমার আরেকটা মানুষের প্রয়োজন এটা আমি বলবো না। একাও ভালো থাকা যায়, আর তুমি আপাতত একাই ভালো থাকবে। তুমি বলেছিলে তোমার সুইজারল্যান্ড যাওয়ার ইচ্ছে, বরফ দেখার ইচ্ছে। তোমার সেই সব ইচ্ছে পূরণ করবে তোমার বাবা। তুমি খুব শীঘ্রই সেখানে চলে যাবে। তোমার ভিসা তৈরি, ভেবেছিলাম তোমাকে উপহার হিসাবে দিব। সেই জন্যই না জানিয়ে তোমার ভিসার কাজকর্ম শুরু করেছিলাম। কিন্তু এই উপহার যে তোমাকে একটা বার বাঁচানোর জন্যই কাজে লাগাতে হবে, আমার পরম ব্যর্থতা। তোমাকে দেশ ভ্রমণের ভিসা দিতে পারলাম, অথচ ভালো থাকার মানুষটাকে হয়তো দিতে পারলাম না। তুমি ভালো থাকবে চাঁদ, ভালো থাকবে তুমি, তাই না আম্মু? চাঁদনি বাবার থেকে এতটা ভালোবাসা বোধহয় আশা করেনি। হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা।
আফজাল সওদাগর চেয়ার ছেড়ে উঠে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। কেঁদে উঠলেন পাহাড়ের মতো বাবাও। সন্তানের অসহায়ত্ব বাবাও যে নিজেদের বড় ব্যর্থ মনে করেন। উপস্থিত সকলের চোখেই অশ্রু। চিত্রাও ডুকরে কেঁদে উঠল। চাঁদনি আপার এত ভালো ভাগ্য দেখে তার আজ তৃপ্তি লাগছে। যাক, অন্তত কিছু তো পেল মানুষটা। মাঝরাতে বাতায়নের কোল ঘেঁষে জ্যোৎস্না হামাগুড়ি দিচ্ছে চিত্রার ঘরের মেঝেতে। আজ পুরো এলাকাতে বিদ্যুৎ নেই। কিছু একটা কারণবশত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সেদিন বাহারের সাথে কথা বলার পর আর দেখা হয়নি। তার অসুস্থতার জন্য পড়াতেও আসেনি মানুষটা। গত কয়েকদিন যাবৎ মেয়েটার থেমে থেমে জ্বর আসছে আর শুকনো কাশি দেখা দিয়েছে। অতিরিক্ত ঠান্ডা থেকে বোধহয় এই সমস্যা। হুট করেই বাহির থেকে গিটারের শব্দ ভেসে এলো। চিত্রার অবসাদ ছুটে গেল। বাহার ভাই অনেক দিন পর গিটার ধরেছে বোধহয়। অনেক দিন গিটারের শব্দ পায়নি সে। তৃষ্ণার্ত মন সে শব্দ পেয়ে উল্লাসিত হলো। আগে বিদ্যুৎ কখনো ভুল করে যদি রাতে না থাকতো, তাহলে চিত্রা আর বনফুল তখন রাস্তার ফুটপাতে বসে কত গল্প করত। তাদের এলাকায় যেন মেয়ে দুটির হাসির শব্দে পুষ্প বৃষ্টি হতো। আর আজ ভাগ্যের খেলা তাদের দুজনকে দুই পৃথিবীতে আবদ্ধ করেছে। চিত্রার ভাবনার মাঝেই রাস্তা থেকে খিলখিল হাসির শব্দ ভেসে এলো। চিত্রা জানালা দিয়ে রাস্তায় চাইল। বনফুল বরাবরের নিয়ম অনুযায়ী আজকেও হাসছে, তবে আজকে তার সাথে চিত্রা নেই। হাসছে নোংর নামক মেয়েটার সাথে। চিত্রার কান্না পেল, কেঁদেও দিল সে। বাহারের গিটার তখন উন্মাদনা ছেড়ে করুণ সুরে বাজছে। প্রেমিকার মনির ভাব কি বুঝেছেন লোকটা? কাঁদতে কাঁদতে মেয়েটার তুমুল কাশি শুরু হলো। মুখ চেপে ধরতেই হাতে তরল কিছুর উপস্থিতি অনুভব করলো চিত্রা। হাতটা চোখের সামনে ধরতে জ্যোৎস্নার আলোয় চিকচিক করলো লাল রঙের তরল পদার্থ। পাশের ছাদে বাহার ভাইয়ের গিটারটাও নিশ্চুপ। তার গিটারের সুর হুট করে ছন্দপতন হলো। তার গিটারটাও কি বুঝলো ঝড়ের পূর্বাভাস? উত্তপ্ত গরমে ঘামে ভিজে একাকার। চিত্রা আজ কলেজে এসেছে অ্যাডমিট কার্ড নিতে। এই তো আর কিছুদিনের মাথায় তার পরীক্ষা শুরু। অ্যাডমিট কার্ড নিতে এসে গরমে ধরে সে অতিষ্ঠ হয়ে গেছে। মাথা ঘুরছে খালি। এত রোদেও যে আজ কি মনে করে উঠল সে বুঝে পায় না। কি বিরক্তিকর। অ্যাডমিট কার্ড নিয়ে চিত্রা কলেজ থেকে বেরোতেই যেন হাঁপ ছেড়ে বাঁচল। দমবন্ধ ভাবটা কিছুটা কম লাগছে। রিকশার খোঁজ করলো। কোনো রিকশা নেই আশেপাশে। যেদিন প্রয়োজন পড়ে সেদিন রিকশাগুলো উধাও হয়ে যায়। কোথায় যায় কে জানে। চিত্রাকে বিরক্ত করতে বাহার ভাইয়ের পাশাপাশি প্রকৃতিও সচেষ্ট। চিত্রা এদিক ওদিক তাকাতেই তার ডান দিকের গলিটাতে বনফুলকে ছুটে যেতে দেখা গেল। বনফুলের কলেজ এ রাস্তায় না। এতটা দূরে মেয়েটা একা আসার কথাও না। কিন্তু কি করতে এলো? বনফুল তত চতুর মেয়েও না যে একা একা এখানে চলে আসবে। তাহলে এখানে কেন এলো? মেয়েটার কপাল কুঁচকে গেল চিন্তায়। বনফুল ততক্ষণে অনেকটা দূরে। ডাক দিতে গেলেও দিল না কি মনে করে। যেন থেমে গেল। বনফুলের হাবভাব তার স্বাভাবিক ঠেকছে না। মেয়েটা কেমন সাবধানী চোখে আশেপাশে তাকাচ্ছে। কিসের ভয় মেয়েটার? কিসের ভয় সে এমন করছে? চিত্রা পায়ের গতি আরও বাড়ালো। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়। দ্রুত ছুটতে গিয়ে চলন্ত এক মোটরসাইকেলের সাথে ভয়ঙ্কর এক ধাক্কাতে ছিটকে গিয়ে পড়ে সে পাথরের ধারে। মুখ থুবড়ে পড়ায় বা হাতটা চিনচিন এক তীক্ষ্ণ ব্যথা করে উঠল। সেই ব্যথায় ঘুরে উঠল চিত্রার মাথা। অসহ্যকর ব্যথাটা সহ্য করতে না পেরে মেয়েটা গগন বিদারক চিৎকার দিয়ে উঠল। মোটরসাইকেলের ছেলেটা তৎক্ষণাৎ তার গাড়ি থামিয়ে ছুটে এলো। ছেলেটাকে ঝাপসা চোখে দেখে চিত্রা বিড়বিড় করে উঠল। ধীরে বলল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তারপর মেয়েটা জ্ঞান হারালো। শূন্য মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়ে কেমন নিস্তেজ হয়ে গেল। ওহি ভার্সিটি থেকে ফিরতেই অপ্রিয় মহিলার মুখমণ্ডল দর্শন করে বিরক্ত হলো। বিরক্ত ছড়িয়ে পড়ল তার চোখে মুখে। সে নিজেকে কিছুটা ঠান্ডা রাখার চেষ্টা করেই তার রুমের দিকে এগিয়ে যেতে উত্ত্যক্ত হলো। কিন্তু শেষমেশ সে আর যেতে পারল না। তার আগেই মহিলাটা হাসি মুখে কাছে এলেন। গদগদ করে বললেন, আমার ওহু কেমন আছে? ওহি বিরক্তকর চোখে তাকালো ড্রয়িং রুমে। তার বাবা, চাচা, বড় আব্বু, বড় আম্মু, মেজো আম্মু সহ সবাই উপস্থিত। সাথে মহিলাটার স্বামীও এসেছেন বোধহয়।
এত মানুষের সামনে বাজে ব্যবহার করতে বাধল। ওহি তাই কিছুটা ধীরেতেই বলল, ভালো থাকারই তো কথা, ভালো থাকবো বলেই তো সবার এত আয়োজন, খারাপ থাকার সুযোগ নেই। ওহির এমন আচরণে মহিলাটা গদগদ ভাব কমল না, বরং সে আহ্লাদ করে নিজের আঁচল দিয়ে মেয়েটার ঘাম মুছিয়ে দিতে নিলেন। কিন্তু এত আহ্লাদ বোধহয় সহ্য হলো না ওহির, তাই মহিলাটার হাত কিছুটা ঝাড়া দিয়ে ফেলে দিলেন। অবনী বেগমের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, আমি কলেজ থেকে এলে যে শরবত দিতে হয় সে কথাও কি সবাই ভুলে গেছে? সবাই কি পেয়েছে? হ্যাঁ, যার যা মন চাইবে সে আমার সাথে তাই করবে। ওহি, নিজের বাবা আমজাদের সাবধানী ডাক বেশ ভেসে এলো। বাবা বোধ হয় তাকে শান্ত হওয়ার জন্য এই ডাকটা দিলেন। ওহি বাবার দিকে তাকালো, তাচ্ছিল্য করে বলল, আপনি একটা মানুষই। ওহির কথা সম্পূর্ণ হওয়ার আগেই অবনী বেগম রান্নাঘর থেকে শরবত নিয়ে এলেন। চোখ মুখ তার ফুলে আছে। শরবতের গ্লাসটা এগিয়ে দিয়ে ভাঙা কণ্ঠে বললেন, আমি খেয়াল করিনি তুমি এসেছো, নেও। ওহি শরবতের গ্লাসটা কিছুটা টেনে নিল। তন্মধ্যে আমজাদ সওদাগর স্ত্রীকে ধমকে বললেন, খেয়াল থাকে কোথায় তোমার? বাসায় করোটা কি তুমি? কেন আপনাদের খেদমত করে? বাবাকে উত্তরটা দিয়েই অবনী বেগমের দিকে তাকিয়ে সে বলল, আর আপনি, হ্যাঁ, খেয়াল আর কবে করবেন? কে এলো কে গেল সব খেয়াল করুন। সংসারটা আপনার। চোখ ফুলিয়ে কাঁদলে আর কণ্ঠস্বর ভাঙলে যদি জগতে সুখে থাকা যেত, সবটা পাওয়া যেত, তবে আমি আমার সকল অশ্রু বিসর্জন দিতাম। ওহি কথা শেষ করেই ভদ্রমহিলার দিকে তাকালো। ভদ্রমহিলা বিমূঢ় চোখে মেলে বলছেন, ওহি, বড় হয়ে গেছিস। বড় হয়েছে কি না জানি না, তবে সামলে নিয়েছি। এর জন্যই তো ছেড়ে গিয়েছিলে, তাই না? মহিলা আর জবাব খুঁজে পেলেন না। তার সাথে আসা ভদ্র পুরুষটি তখন উঠে দাঁড়ালো। কিছুটা মিষ্টি হেসে এগিয়ে এসে ওহির মাথায় হাত বুলিয়ে দিল পিতৃস্নেহের। কোমল কণ্ঠে বললেন, তুমি বেশ বুদ্ধিমতী মা, ভালো আছো? ওহি চেয়েও লোকটার সাথে খারাপ ব্যবহার করতে পারল না, কিন্তু ধীর কণ্ঠে জবাব দিল, ভালো আছি। আপনারা আসছেন, বসুন, খাবেন, তারপর চলে যাবেন। আমি আশা করব এই ভদ্রমহিলা যেন এ বাড়িতে আর না আসেন। ওহির তীক্ষ্ণ কথাতেও বিচলিত হতে দেখা গেল না লোকটাকে। সে শান্ত ভঙ্গিতেই বলল, তুমি বোধহয় ভুলে যাচ্ছ উনি তোমার। সরি টু সে, উনি আমার কেউ না আঙ্কেল, আপনি ভুল কথা বলবেন না। ওহির আচরণে ভদ্রমহিলার চোখের কোণে অশ্রু দেখা গেল। অশ্রু নিয়ে অবনী বেগমের চোখের কোণে মুক্তার ভীতিগ্রস্ত। নওরুল সওদাগর উঠে এলেন, বিজ্ঞ কণ্ঠে মহিলার উদ্দেশ্যে বললেন, শিমুল, কেঁদে লাভ নেই। মেয়েটা তোমার আচরণে অনেক ব্যথা পেয়েছে, যার কারণে আজ সে পাথর। তুমি তোমার প্রাপ্য আচরণই তার থেকে পাচ্ছ। শিমুল নামের মহিলাটি তার চোখের স্বচ্ছ গ্লাসটা খুললেন, চোখের অশ্রুখানি আলগোছে মুছে বললেন, আমাদের তোমাকে প্রয়োজন। আমার আপনাকে প্রয়োজন নেই। আমার প্রয়োজনে যে আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে তাকে আমার চাই না। ওহি, তুমি ওর সাথেই যাবে, ওদের সাথেই থাকবে, আর কোনো কথা না। আমজাদ সওদাগর নিজের কথাটা বলেই হনহন করে ঘরে চলে গেলেন। ওহি ফেটে পড়ল ক্রোধে। হাতের কাচের গ্লাসটা সর্বশক্তি দিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। চিৎকার দিয়ে বলল, আপনারা কেউ আমাকে ভালোবাসেননি, সবসময় নিজেদের কথা ভেবেছেন। আপনারা তো নিজেদের কথা ভেবে সুখী হয়েছেন। আমাকে কেন ফেলেছেন বাতিলের খাতায়? একটা সন্তানকে যদি বাবা মা হয়ে সুখ দিতে না পারেন তো জন্ম দিয়েছিলেন কেন? বাবা মা হিসেবে আপনারা ব্যর্থ, মানুষ হিসেবে আপনারা ব্যর্থ। একটা মানুষের সুখ কেড়ে নিয়েছেন। শৈশব থেকে কত মানুষের ঠাট্টার পাত্রী হয়েছি আমি। এসব আমি ভুলবো না, ভুলবো না। এ বাড়ি থেকে আমার লাশ বের হবে। আমি তো নাই। কাচের গ্লাসের টুকরোগুলো পা দিয়ে মারিয়েই ওহি নিজের রুমে ছুটে গেল। পেছনে ফেলে গেল কিছু ব্যথাতুর অবাক দৃষ্টি। বিষাক্ত অতীত কখনো সুখের স্বাদ দিতে পারে না যে। অফিসের কাজে ব্যস্ত চাঁদনি। চাকরি ছেড়ে দেওয়ার চিঠিটাও সে জমা দিয়ে ফেলেছে। নিজের কিছু কাজ সম্পূর্ণ করে তুলে দিবে দায়িত্বরত সিনিয়র অফিসারের হাতে। তারপর তার ছুটি চির অবসাদ। ছুটি দিবে আপন মানুষ, ছুটি দিবে দেশ। তার মনের সাথে সাথে তার দেহ ভুগবে একাকিত্বে। কেউ তখন আর কাঁদাবে না তাকে, কেউ তাকে আর ঘটা করে হাসাবে না, কেউ তখন তাকে পাওয়ার জন্য বেয়াদব হতে চাইবে না।
তাও ভালো, কেউ তখন আর তা জানবে না চাঁদ মেয়েটা মরেছে রোজ। এসব ভাবতে ভাবতেই হতাশার শ্বাস বেরিয়ে এলো চাঁদনির ভেতর থেকে। তন্মধ্যেই তার কলিগ মামুন সাহেব উপস্থিত হলো তার কক্ষে। নিজের চকচকে দাঁতগুলো দেখিয়ে হেসে বললেন, কি ম্যাডাম, চাকরি ছেড়ে দিচ্ছেন শুনলাম? চাঁদনির ব্যস্ত হাত থামল না চাইতেও। মামুন সাহেবের দিকে তাকিয়ে কৃত্রিম হাসি দিয়ে বলল, ঠিকই শুনেছেন। চাকরি ছাড়বেন কেন? দোষ তো করেছেন আপনি, চাকরি তো না। মামুন সাহেবের ঠ্যাস মারা কথায় কপাল কুঁচকালো চাঁদনি। কিছুটা অবুঝ হয়ে জিজ্ঞেস করল, জি, বুঝিনি। মামুন সাহেব এগিয়ে এলেন, চাঁদনির সামনের চেয়ারটাতে বসে পা দুলাতে দুলাতে কেমন বিদঘুটে হাসি দিয়ে বললেন, সাদা জামাতে বৃষ্টিতে ভিজে প্রেমিকের সাথে ছবিতে তো আপনি তুলেছেন, অফিস বা চাকরির দোষ কি? চাঁদনি ঘৃণিত দৃষ্টি নিয়ে তাকালো। এই মুহূর্তে দাঁড়িয়ে এই লোকটার সাথে কথা বলতে তার রুচিতে বাজছে। এর মাঝেই তার ফোনে নোটিফিকেশন এলো মিনময়ের 49টা কল আর 96টা মেসেজ। সর্বশেষ মানে বর্তমানে মেসেজটা জলজল করছে ফোনের স্ক্রিনে। সেখানে ছোট করে লেখা, আমি অফিসের নিচে ইন্দুবালা, তাড়াতাড়ি আসুন। চাঁদনির মাথা গরম হলো। ছেলেটা পেয়েছে কি তাকে? আজের একটা বিহিত সে করবেই। তারপর মামুন সাহেবের গা জ্বালা হাসিতে সে অতিষ্ঠ হয়ে যেই না উঠে চলে যেতে নেবে, তখন ওই পেছন থেকে লোকটা বলে উঠল, ভিজে জামায় আপনাকে দারুণ লাগছিল। লোকটার ইঙ্গিত বুঝতে অসুবিধা হবে না কারোর। চাঁদনিরও হয়নি, কিন্তু সে প্রকাশ করল না তার ঘৃণা। বরং মুচকি হেসে বলল, আপনার আর চুয়েটির অন্তরঙ্গ কিছু ছবিও দারুণ, ভাবিকে দেখাবো, কি বলেন? মামুন সাহেবের মুখের হাসি হাওয়ায় মিলে গেল। চাঁদনি গা দুলাতে দুলাতে নেমে গেল অফিস থেকে। অফিসের বাইরে আসতে দূরে দাঁড়িয়ে থাকা মিনময়কে তার চোখে পড়ল। রাগটা সাথে সাথে মাথাচাড়া দিয়ে উঠল। সে কিছুটা দ্রুত এগিয়ে গিয়ে এমন মাঝ রাস্তায় কোষের চড় দিল ছেলেটার গালে। ছেলেটা আকস্মিক ঘটনায় হতভম্ব। কেবল বিস্মিত কণ্ঠে বলল, ইন্দুবালা, আই হেট ইউ মিনময়। তোমার বাচ্চামো আজ আমার চরিত্রে কলঙ্কের কালি লেপেছে। কখনো ক্ষমা করব না তোমাকে, কখনো না। চলবে ইনশাআল্লাহ।